আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটিতে অনেকদিন পর ভিডিও আপলোড করবার জন্য আমি দুঃখিত। আমার চ্যানেলটিতে আজকের পর থেকে টেক ভিডিওসের পাশাপাশি অডিও বুক কিংবা অডিও স্টোরি এবং মাঝে মাঝে গানের কভার আপলোড করা হবে। আজকেরটি একটি অডিও স্টোরি। থাম্বনেল এবং ডিসপ্লে দেখে বুঝতে পারছেন গল্পের নাম কী এবং গল্পের লেখককে। এবং আমি আজকের অডিও স্টোরিটি রহস্য পত্রিকা থেকে কালেক্ট করেছি। গল্পের সুবিধার্থে গল্পটি থেকে একটি লাইন কাট করা হয়েছে। আমার অডিও স্টোরিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যেহেতু আমার প্রথম অডিও স্টোরি আপলোড করা হচ্ছে আজকে, সুতরাং ভুল ত্রুটি থাকতে পারে, তা ক্ষমার চোখে দেখবেন। আশা করি এর পরবর্তী থেকে এগুলো থাকবে না। কিছু ভুল ত্রুটি যেগুলো আছে আমি তা শুধরে নেবার চেষ্টা করব এবং পরের অডিও স্টোরিগুলো আরও ভালো হবে। আপনাদের পছন্দের গল্পের বই কিংবা গল্প যদি আপনারা অডিও হিসেবে পেতে চান আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার যথাসম্ভব চেষ্টা করব তা অডিও আকারে প্রকাশ করবার জন্যে। আর কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। শুরু হচ্ছে আমাদের আজকের অডিও স্টোরি। ঘাড়ের কাছাকাছি আসতেই চটাস শব্দে এক চড়ে মশা দুটো মেরে ফেলল হাফিজ। অনেক সময় ধরে কানের কাছে গুনগুন করছিল বদমাস দুটো। এমনিতেই ওর মনে হু ডাকছে, তার উপর মশা দুটো করুণ সুরে গান গেয়ে পরিবেশটা ভারী করে তুলেছিল। মশা দুটো নিহত হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে চুপ করে গোরস্থানের নীরবতা নেমে এলো। প্রকৃতিতে কিছু একটা অস্বাভাবিক লাগছে। এই শুনশান নীরবতা হাফিজের কাছে ভালো লাগলো না। এর চেয়ে মশার গান দারুণ উপভোগ্য ছিল। আফসোস হলো ওর, মশা দুটো এক চড়ে মেরে ফেলা ঠিক হয়নি। অন্তত একটা মশা বাঁচিয়ে রাখা উচিত ছিল। মশা মারার দুঃখে ওর মন খারাপ হয়ে গেল। দুটো মশা না হয় মেরেই ফেলছে, কিন্তু এই আস্তাকুড়ের ভেতর মাত্র দুটো মশা। নৈশব্দের এই রাজ্য বড্ড অসহনীয়। হাফিজের মনটা খুঁতখুত করছে। রাত দুটো। বিরাট এক মাঠের এক কোণে স্তূপ আকারে রাখা ময়লার গাদার উপর বসে আছে হাফিজ। সামনে উঁচু পাঁচিল, ওটা টপকে ওপাশে ঢুকতে হবে। কিন্তু সমস্যা হলো এই রাতেও পাঁচিলের ওপাশে মাঝে মধ্যে প্রাণের অস্তিত্ব টের পাওয়া যায়। বেসাইজের জুতো পায়ে চটর চটর হাঁটছে কেউ একজন। হাফিজকে ঢুকতে হবে তার চোখ ফাঁকি দিয়ে। ঢাকা শহরের অদূরের এক মাদ্রাসার ছাত্র হাফিজ। জায়গাটা ঢাকার কাছাকাছি হলেও এখানে ঢাকার ব্যস্ততা কিংবা কোলাহলের ছিটে ফোটাও নেই। আশেপাশে জনবসতি প্রায় চোখে পড়ে না। কিছু দূরে এক সারি পোশাক তৈরির কারখানা, এছাড়া প্রায় সব ফাঁকা। পাশের মহাসড়কে দু একটা বাসের প্যাপো ছাড়া চারপাশ বড় চুপচাপ। মাদ্রাসার চারপাশ উঁচু পাঁচিল ঘেরা। দক্ষিণ দিকে বিশাল ফাঁকা মাঠ। প্রাচীর ঘেঁষে মাঠের এক কোণে আবর্জনা ফেলার জায়গা। মাঠের অন্য প্রান্তে দু একটা চায়ের দোকান। বিকেলবেলা দক্ষিণ দিকের ছোট্ট টিনের গেট খুলে দিলে ছেলেরা মাঠে গিয়ে ক্রিকেট খেলে। মাদ্রাসার ভেতরেও মাঠ আছে, তবু বাইরে গেলে একটু হাঁপ ছেড়ে খেলা যায়। মাঠের শেষের চায়ের দোকানে বড় কাঠের ফ্রেমে সাঁটা থাকে স্থানীয় সিনেমা হলের পোস্টার। প্রতিদিন খেলা শেষে পানি খেতে গিয়ে ছাত্রদের চোখ যায় নতুন সিনেমার পোস্টারে। কেউ একবার দেখে চোখ ফিরে নেয়, কেউ হাঁ করে তাকিয়ে থাকে। হাফিজ দ্বিতীয় দলের সদস্য। নতুন সিনেমার খবরটা বেশ ভালোভাবে রপ্ত করে নেয় সে। বাড়িতে থাকতে পালিয়ে সিনেমা দেখার পুরনো অভ্যাস ছাড়তে কষ্ট হচ্ছে ওর। তাই সুযোগ বুঝে একদিন সন্ধ্যায় সবার অলক্ষ্যে সটকে পড়েছিল হাফিজ। গভীর রাতে পাঁচিল টপকে ঢোকা ওর জন্য নতুন কোনো ঘটনা নয়। নাইট শোতে সিনেমা দেখে চুপি চুপি মাদ্রাসায় ঢুকে পড়া ওর পুরনো অভ্যাস। একবার ধরা পড়ার পরে কঠিন শায়েস্তা হয়েও এই অভ্যাস ছাড়তে পারেনি হাফিজ। সিনেমা দেখা বিষয়ক ভূত ওর মাথা থেকে পুরোপুরি উধাও হয়ে যায় কবিরের ঘটনার পর। তখন একাকী কয়েকবার কান ধরে উঠবোস করে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছিল হলে গিয়ে সিনেমা দেখার খায়েশ। অল্প কদিনে ও প্রায় খাঁটি মমিন হয়ে উঠছিল। কিন্তু হঠাৎ আজ আবার পুরনো অভ্যেসে ফিরে মনে হচ্ছে ঝামেলায় পড়ে গেছে। এর জন্য দায়ী মাদ্রাসার নাইট গার্ড হাসেন। ওই ব্যাটার জন্যেই আজ দুপুর রাতে আবর্জনার উপর বসে ঝিমোচ্ছে হাফিজ।
গার্ড হাসেম বড় করা লোক, যেবারও তার হাতে ধরা পড়ল সেবার বড় হুজুরের কাছে গিয়ে নালিশ না দেওয়ার জন্যে কত অনুনয় করেছিল। ঘুষ দিতে চেয়েছিল সাধ্যের বাইরে গিয়েও, কিন্তু হাসেম এক চুলও চলেনি, বরং নালিশ দেওয়ার সময় ঘুষের কথাটাও বলে দিয়েছিল। এজন্যে অতিরিক্ত 7টা বেত পড়েছিল হাফিজের নিতম্বে। হুজুর মুখে ফেনা তুলে বলেছিলেন, ঘুষ দেওয়া ছুটাই তোর। এই হাসেমই ভয়াবহ সেই মারের পরে পুনরায় আজ সিনেমা দেখতে যাওয়ার জন্য দেয়। সব দোষ তার। 1 সপ্তাহ আগের কথা, বলা নেই কয়া নেই হাসেম চাকরি ছেড়ে চলে গেল ঠিক নয়, পালিয়ে গেল। পুরো সপ্তাহে নতুন দারোয়ান পাওয়া গেল না। সমস্ত রাত পাহারা দেওয়ার জন্য টর্চ লাইট হাতে কেউ থাকলো না। ব্যাপারটা ভাবতেই হাফিজের ভেতর এক ফুরফুরে অনুভূতির সৃষ্টি হলো। মানে সারা রাত টহল দেওয়ার কেউ নেই, পকেট একদম ফাঁকা ছিল। তবু ব্যাপারটার একটা উপযুক্ত ব্যবস্থা করে টাকা ধার করে সিনেমা দেখতে গিয়েছিল হাফিজ। ফুরফুরে মেজাজে ফিরেও এসেছিল, কিন্তু যেই না লাফিয়ে পাঁচিলে পড়বে অমনি হই হই করে কে যেন ছুটে গেল ওর দিক থেকে। ওপাশে লাইটের আলো ছুটোছুটি করছে। একটুর জন্য হয়তো ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে গেল, কিন্তু পুরোপুরি নয়। কে জানে এখনো কি বিপদ আছে। আজই নতুন গার্ড এসেছে, ব্যাপারটা আগে জানা ছিল না হাফিজের। নতুন গার্ড এর জন্য ধারণা করছে কারণ এর গলাটা বেশ খসখসে, হাসিমের মতো নয়। চারপাশ গাঢ় অন্ধকারের মতোই নীরব। হঠাৎ পাশের কদম গাছে টর্চের আলো পড়ছে। এখন আর জুতোর শব্দ শোনা যাচ্ছে না। একবার সাহস করে উকি দিয়েছিল হাফিজ। একটা কাঁঠাল গাছের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে এসেছে সাদা এক মূর্তি। নিঃশব্দে পা টেনে এগিয়ে এলো ওর দিকে। ভয়ে জমে গেল হাফিজ। হাসিমের প্রায় দ্বিগুণ সাইজের লোকটার গায়ে লম্বা জুব্বা, ধবধবে সাদা জুব্বা, আর মুখের ওপর টেনে দেওয়া পাহাড়ি রুমাল দেখে মনে হয়েছে সে যেন গার্ড নয়, বরং এখানকার বড় হুজুর। নিষ্প্রভ দুটো চোখ মনে হলো হাফিজের দিকেই চেয়ে আছে। হাফিজ ভয়ে কুঁকড়ে গেল। ভয়ে ওর হাত পা অবশ হয়ে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু লোকটা ঘুরে আবার হই হই করে উল্টো দিকে চলে গেল। হাফিজ কোনোভাবে এবার এই পাশে লাফিয়ে নামলো। আশ্চর্য, লোকটা ওকে দেখতে পায়নি, নাকি তার চোখ দুটো পাথরের। হাফিজের আফসোস, ওপাশে লাফিয়ে নামলে ঝামেলা ঢুকে যেত, কিন্তু এখন আবার সাহস কুলোচ্ছে না। লোকটা নিশ্চিত রসকসহীন। এর হাতে ধরা পড়লে সকাল হওয়ার আগেই এক দফা ধলাই খেতে হবে। গভীর চিন্তায় পড়ল হাফিজ। চিন্তা করার জন্য সব সময় নিরাপত্তা কাম্য, কিন্তু আজ নিরাপত্তায় হাফিজের অন্যরকম লাগছে। মনে হচ্ছে যেন চারপাশে অশুভ কিছু ঘটতে যাচ্ছে। বাতাসে তার আয়োজনের ঘ্রাণ, যেটা খুব ভয়ঙ্কর। হঠাৎ ওর মনে পড়ে কবিরের কথা। কবিরের চেহারাটা ভেসে ওঠে মনের পর্দায়। এর যে ভয়ঙ্কর কি আছে। কবিরের কথাও কোনোভাবেই মনে আনতে চাইছে না। হাফিজ এই ভয়টাই করছিল। ও ভুলে থাকতে চাইল, কিন্তু তাতে কোনো ফল হলো না। কবিরের কথাগুলো কানে ঘন্টার মতো বাজতে লাগলো। হাফিজ, একটু ওঠো, আমার একা যেতে ভয় লাগছে। হাফিজ ঘুমের ভিতরে শুনছিল কবিরের কণ্ঠস্বর। মনে হচ্ছে এখনো হাফিজ হালকা ঘুমের ভেতর আছে। কবির কানে কানে বলছে, ওঠো ভাই আমার, ভয় লাগছে খুব। সে রাতে ঝিরঝিরে বৃষ্টি নেমেছিল। কবিরের কথাগুলো কানে খেলেও হাফিজ অলসতায় চোখ খোলেনি। কবির হতাশ হয়ে চলে যেতেই শুরু হলো তুমুল বৃষ্টি, রীতিমতো ঝড় তুফান। ভবনের পিছনের কাজগুলো আছড়ে পড়তে লাগলো লোহার জানালার উপর। হাফিজের একবার মনে হলো উঠে বাথরুমের দিকে যায়। কবির একা ভয় পাবে, কিন্তু কথাটা গলা পর্যন্ত টেনে দিতেই আরামের চুপ বুঝে হলো ওর। কবিরের কথা আর মনে রইল না। আজ কবিরের সব ছবি হাফিজের কাছে জীবন্ত হয়ে উঠেছে। পাঁচিল ঘেঁষে ভবনের শুরু। ভবনের ভেতর প্রথমে এক সারি বাথরুম, তারপর ক্লাসরুম। ওর স্পষ্ট মনে হলো কেউ যেন বাথরুমের ভেতর থেকে ভীত গলায় বলছে, হাফিজ ভাই একটু আয়, আমার ডর লাগছে। কদম গাছে এতক্ষণ পর টের পাওয়া গেল প্রাণের অস্তিত্ব। টিকটিক শব্দে ডেকে উঠেই আবার চুপ হয়ে গেল একটা টিকটিকি। ঘাড়ের চুলগুলো দাঁড়িয়ে গেল হাফিজের। সেদিন সকালে পড়তে বসে হাফিজের ভেতরটা কেমন ছটফট করছিল। পড়াটা বলতে গিয়ে সব পেঁচিয়ে ফেলে এক দফা পেট খেয়েছে। মনটা তবু বড় উদাস লাগে ওর। সকাল 10টার দিকে শরীফুল ওর পাশে বসতে বসতে বলল, খবর জানছো কিছু? হাফিজের কোনো খবরে আগ্রহ নেই বলে উত্তর দেয়নি। শরীফুল নিজেই আগ্রহ নিয়ে বলল, আমাদের মসজিদের বাথরুমে একটা ছেলে মরে পড়ে আছে। হাফিজ কোনো মন্তব্য করেনি, যেন এমনটা হওয়ার কথা ছিল।
এতে কিছু যায় আসে না। শরীফুল আশাহত হয়ে ওপাশে হারুনের কাছে খবরটা বলল। হারুন লাফিয়ে উঠে বলল, কি? হুজুরের চোখ রাঙানি খেয়ে গলা খাদে না নিয়ে জিজ্ঞেস করলো, কীভাবে মরল? কে জানে, হয়তো পা পিছলে পড়ে ঘাড় ভাঙছে। শরীফুল অনিশ্চিত উত্তর দিয়ে ওদের পাশ থেকে উঠে চলে গেল। অন্য কাউকে বলতে হবে খবরটা। সকালে ঘুমের ছুটির সময় হুজুর কঠিনভাবে নিষেধ করলেন যেন কেউ মসজিদের দিকে না যায়। এবার সবার ভেতর গুঞ্জন উঠল। ততক্ষণে শরীফুলের কল্যাণে খবরটা ছড়িয়ে পড়েছে ছেলেদের ভেতর। এক একজন এক একভাবে রশ্মি উপস্থাপন করতে লাগলো খবরটা। শরীফুল হাফিজকে বলল, কিরে, কিছু বুঝলি না? এবার বিশ্বাস হয় তোর? অপেক্ষা কর, কাহিনী আরও আছে। দুপুরে ঘুম থেকে উঠে ওরা যখন গোসলে গেল, পুরো মাদ্রাসার পরিবেশ থমথমে। গেটের কাছে পায়চারি করছে দুজন পুলিশ। গোসলের সময় কম, তাই বেশি কিছু জানতে পারেনি ওরা। জোহরের নামাজের পর গম্ভীর কণ্ঠে ঘোষণা হলো, নামাজের পর জানাজা আছে। সঙ্গে সঙ্গে মসজিদের ভেতর গুঞ্জন উঠল। দুজন হুজুর ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিতে চাইল, কিন্তু গুঞ্জন থামল না। এক একজন এক এক গল্প বলতে লাগলো। ছেলেটাকে চিনে ঘাড় ভেঙে মেরে ফেলেছে, পরি বিয়ে করতে চাইছিল, রাজি না হওয়ায় মেরে ফেলেছে, ইত্যাদি। আসল খবর পাওয়া গেল একটু পর। মসজিদের বাথরুমে বিষপান করে আত্মহত্যা করেছে কবির। এ খবরটাও হাফিজের ভেতর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করল না। কেবল কানে বাজতে লাগলো একটা কথা, হাফিজ ভাই, আমার ভয় লাগছে। কবিরের সর্বশেষ কথা হয়েছিল হাফিজের সঙ্গে আগের রাতে। হাফিজ ভেবে পেল না, কবির যদি আত্মহত্যাই করবে তবে ওকে কেন ডেকে তুলেছিল? মরতে ভয় পাচ্ছিল কবির? ওকে দাঁড় করিয়ে রেখে মরতে চাইছিল? ধীরে ধীরে নানান চিন্তা হাফিজকে আশার করে দিল। ওর ভেতর তৈরি হলো ভীষণ ভয়। সাহস হলো না কবিরের জানাজায় দাঁড়াতে, কিংবা সাহস থাকলো না নামাজের পরপরই মাথা নিয়ে আসা কবিরের লাশের দিকে একবার দেখাতে। বড় হুজুর প্রভাবশালী ছিলেন বলে তেমন পুলিশি ঝামেলা হয়নি, লাশ নিয়ে টানাটানিও হয়নি। জানাজার পর ওর বাবা মা লাশ নিয়ে চলে যায় গ্রামের বাড়ি। ভুলবশত একবার লাশের দিকে চোখ যায় হাফিজের। আরবি হরফ খচিত কালো এক কাপড় দিয়ে ঢাকা, লাশের মাঝ বরাবর উঁচু মনে হয়েছিল। হারুন একটা কথা হাফিজের কানে ঢুকিয়ে দেয়, অনেক চেষ্টা করেও কবিরের লাশটা সোজা করা যায়নি, তাই অমন উঁচু হয়ে আছে। এরপর থেকে হাফিজের কানে আসতে লাগলো, হাফিজ ভাই, আমার ভয় লাগছে, এবং চোখে কবিরের কুঁজো হয়ে থাকা লাশটা ভেসে রইল। বহু কষ্ট করতে হয়েছে চোখের সামনে থেকে ওই দৃশ্য সরাতে। হাফিজদের মাদ্রাসাটা লোকালয় থেকে দূরে বলে মসজিদের জন্য তৈরি খাটিয়া কেউ ব্যবহার করতো না। এজন্য ওদের মসজিদের খাটিয়াটা ছিল একদম নতুন। ওরা বলা বলি করতো, এই খাটিয়ায় সবার আগে যে শোবে সে বিখ্যাত হবে। এত বছরেও খাটিয়ায় কেউ ওঠেনি। কবির বলতো, এই খাটিয়া কি কখনো মৃত্যুর ঘ্রাণ নিতে পারবে? কবিরের লাশ নিয়েই চরম খরা কেটে গিয়েছিল খাটিয়ার, যা ওদের কারো কল্পনায়ও ছিল না। কবিরের মৃত্যুর পর ছোটখাটো নানান ঘটনা ঘটতে থাকলো ওদের মাদ্রাসায়। ছেলেদেরকে রাতে কেউ ঝাঁকুনি দিয়ে ঘুম ভাঙিয়ে বলে দিত বাথরুমে যাওয়ার জন্য, কিন্তু ঘুম ভেঙে কাউকে দেখা যেত না। সবাই বাদ দিল রাতে বাথরুমে যাওয়া। খুব বেশি দরকার হলে কয়েকজন মিলে দল বেঁধে যেত, দরজা খোলা রেখে কাজ সারত। দুটো ছেলের সঙ্গে কবিরের সামান্য ঝগড়া ছিল। ওরা পরের দিন বিছানার ট্রাঙ্ক গুছিয়ে পালিয়ে গেল। কয়েক মাসের ভেতর 3-4 জন নাইট গার্ড বিদায় হলো। সবার একই অভিযোগ, রাতে কেউ পেসাইজের জুতা পায়ে চটর চটর করে পেছনে হাঁটে, ঘাড়ে যেন গরম নিঃশ্বাসের স্পর্শ লাগে, কিন্তু পিছন ফিরলে কাউকে দেখা যায় না। এই সময় সবচেয়ে বেশি পরিবর্তন এলো হাফিজের মাঝে। সারাক্ষণ কেমন মনমরা অবস্থা, জড়সড় হয়ে থাকতো দিনের পর দিন। 2-3টা দুর্দান্ত সিনেমার পোস্টার এলেও হাফিজের পাত্তা পাওয়া যেত না। বাথরুমে যাবার যাবতীয় কাজ ছেড়ে রাখত দিনের আলোয়। এরপর ধীরে ধীরে আবার সব স্বাভাবিক হয়ে এলো। তবে রাতে কেউ মসজিদের ওই বাথরুমটাতে যায় না। হাফিজও এর মধ্যে বেশ স্বাভাবিক হয়ে উঠেছে। হঠাৎ গার্ড হাসিমের প্রস্থান। কবিরের ঘটনার পর এই হাসিম সবচেয়ে বেশি সময় ধরেছিল, ছিল সবার চেয়ে সাহসী। হঠাৎ বলা নেই কওয়া নেই এক রাতে বিছানাপত্র নিয়ে হাসিম উধাও। প্রথমে সবাই ভেবেছিল মসজিদের দান বাক্স ভেঙে টাকা নিয়ে লাপাত্তা হয়েছে হাসিম, কিন্তু দেখা গেল ঘটনা ভিন্ন। 2 দিন পর বেতন পাওয়ার কথা থাকলেও তা না নিয়েই 2 দিন আগে রাতে আধারে ভেঙেছে হাসিম।
এই ঘটনায় ভয়ের কোনো কারণ থাকতে পারে এমনটা কেউ ভাবেনি, কারণ ততদিনে কবিরের ব্যাপারটা সবাই ভুলে গেছে। তাই ব্যাপারটাকে সবাই অন্যভাবে ব্যাখ্যা করতে চাইল, কিন্তু এর সঠিক ব্যাখ্যা কোনোভাবেই পাওয়া গেল না। এবার দ্বিতীয় আরেকজন গার্ড খুঁজে পেতে দেরি হওয়ায় ফাঁকাই পড়ে থাকতো চারপাশ। এ সময় হাফিজের চোখ গেল চায়ের দোকানে কাঠের ফ্রেমে রশি দিয়ে পেঁচানো সিনেমার পোস্টারের দিকে। পোস্টারের নায়কের মারমুখী চরিত্রটা চমৎকার লাগলো হাফিজের কাছে। হঠাৎ মনে পড়ল মাদ্রাসায় কোনো গার্ড নেই। একান্ত অনিচ্ছা সত্ত্বেও মনে মনে একটা পরিকল্পনা সাজিয়ে ফেলল হাফিজ। একই সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করল, এবারই শেষ। সিনেমা দেখে ফিরে ফজরে আল্লাহর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবে। সেই ভাবনা থেকেই বিকেলেও দায়িত্বশীল শিক্ষকের থেকে ইনিয়ে বিনিয়ে ছুটি পাশ করিয়ে ফেলে। ততদিনে হাফিজকে শিক্ষকরা সবাই নিরাপদ মনে করেছেন, তাই মাগরিব পর্যন্ত ছুটি মেলে। কিন্তু মাগরিবের পর আর হাফিজকে দেখা যায়নি। ব্যাপারটা কেউ লক্ষ্যও করেনি। ওদিকে হাফিজ নিজের জমানো এবং ধার করা টাকায় নাইট শোর টিকিট কিনে অপেক্ষা করছিল। তৃপ্তি নিয়ে এই ছবিটা দেখেছ। ওর মনে হয়েছে ইদানিং বাংলা সিনেমার বেশ উন্নতি হয়েছে। ফুরফুরে মেজাজে ফিরে এসে পাঁচিল টপকে ভেতরে ঢুকতে গিয়েই এই মহাবিপত্তি। এক বিকেলের ভেতর দারোয়ান চলে আসতে পারে এই ব্যাপারটা হাফিজের মাথায়ও ছিল না। নিবিড় মনোযোগ দিয়ে কান পেতে কোনো আওয়াজ শুনতে চেষ্টা করছে হাফিজ। ওর মনে হলো ঘাড়ের উপরে মশা থাকা মশা দুটো ডানা টেনে আবারও ঘাড়ের উপরে উঠে বসেছে, গুনগুন শুরু করেছে। মশার গুনগুন ছাড়া চারপাশটা নৈশব্দে ছাওয়া। একটানা কিছুক্ষণ বসে থাকার পর হাফিজ উঠে দাঁড়ালো। লম্বা দম নিয়ে ওপাশে উঁকি দিল। না, কাউকে দেখা যাচ্ছে না। এখন টুপ করে ঢুকে গেলেই হলো। হঠাৎ ওর খেয়াল হলো গায়ের জামাটা খুলে নেওয়া হয়নি। গায়ে জামা না থাকলে ভেতরে ঢুকে কারো চোখে পড়লেও কিছু একটা বলে অভিযোগ কাটিয়ে দেওয়া যাবে। হাফিজ জলদি জামাটা খুলে পকেটে রাখা পলিথিনে ভরে ভিতর দিকে ফেলল। ফজরের অজুর সময় খুঁজে নিয়ে গেলেই হলো। এবার দোয়াদুর পরে বুকে থুতু দিয়ে টুপ করে প্রাচীরে চড়ে বসল হাফিজ। আর অমনি ঝিঝি পোকাটা সর্বশক্তি দিয়ে কর্কশ আওয়াজ ছাড়ল। হাফিজ এবার আর ভুল করলো না। দ্রুত লাফিয়ে ভেতরে নেমে একটা কাঁঠাল গাছের আড়ালে লুকিয়ে পড়ল। এবার ধীরে ধীরে এদিক ওদিক দেখে নিল। না, অযথাই ভয় পেয়েছে। কাউকে দেখা যাচ্ছে না। ও এবার মুক্ত। কেউ দেখলেও বলা যাবে ঘুম থেকে উঠে এসেছে। হাফিজ উদাস একটা ভাব নিয়ে পাশের ভবনের দিকে হাঁটতে লাগলো। কোনোভাবেই চেহারা এবং ভাবভঙ্গিতে অপরাধীর লক্ষণ ফুটে উঠতে দেওয়া যাবে না। চারপাশে আবার নীরবতা। ওর সাবধানে পা ফেলার শব্দও যেন বহুদূর পর্যন্ত ভেসে যাচ্ছে। যাক ভেসে, এখন আর ভয়ের কিছু নেই। মাঠের মাঝামাঝি আসতেই হঠাৎ পশ্চিম কোণে মসজিদের দিক থেকে কেউ একজন ডেকে উঠল, ওই ওই কে রে? গলাটা হাফিজের কাছে পরিচিতই মনে হলো। সেই খসখসে গলা। হাফিজের এবার উচিত স্বাভাবিকভাবেই এগিয়ে যাওয়া কিংবা ভোঁদড় দেওয়া। এখান থেকে সিঁড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। একবার দালানে ঢুকে গেলে কেউ আর খুঁজে পাবে না ওকে, কিন্তু ওর পা দুটো পাহাড়ের মতো ভারী হয়ে মাটির সঙ্গে যেন গেঁথে গেছে। শেষ একবার চেষ্টা করতে যাবে, এমন সময় সেই কণ্ঠস্বর আবারও ভেসে এলো, আরে ভাই এদিকে আসেন। হাফিজ মহাবৃষ্টির মতো এগিয়ে গেল। লোকটা প্রায় 7 ফুট লম্বা। হাফিজ একবার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে কিছুই দেখতে পেল না। লম্বা জোব্বা মাটিতে তুলছে এবং লাল রুমালে মুখ পেঁচানো। জোব্বা এবং রুমালের আড়ালে কিছু আছে কিনা বোঝা যাচ্ছে না। চারপাশ ভারী হয়ে আছে কর্পূরের গন্ধে। ও কাছে যেতেই লোকটা আক্ষেপে সরে বলল, আপনাদের কাণ্ডজ্ঞান দেখে অবাক হই। এখানে একটা জানাজা হচ্ছে আর আপনি হনহন করে হেঁটে চলে যাচ্ছেন। ভক ভক করে কড়া একটা গন্ধ হাফিজের নাকে বাড়ি মারল। মনে হলো মাথা ঘুরে পড়ে যাবে, তবুও দাঁড়িয়ে রইল এবং এতক্ষণে লক্ষ্য করলো অদূরে ওদের মসজিদের খাটিয়া। লোকটা বলল, লাশ দেখতে চাইলে এক্ষুনি দেখেন, জানাজার পর লাশ দেখানোর নিয়ম নাই। গন্ধটা এবার আর হাফিজের অস্বাভাবিক লাগলো না, বরং ভাবলো তাই তো, জানাজার পর লাশ দেখার নিয়ম নেই, আগেই একবার দেখে নেওয়া উচিত। হাফিজ লোকটার পিছু পিছু যন্ত্রের মতো গেল লাশ দেখতে। লোকটা কাফনের মুখ খুলতেই অপরিচিত সেই গন্ধ ছাপিয়ে চারপাশ ভরে গেল পচা মাংসের বিশ্রী গন্ধে। দাঁত মুখ খিচিয়ে পড়ে আছে কবিরের বীভৎস মুখটা। রাত দুপুরেও মুখে বসে আছে কয়েকটা নীল মাছি।
হঠাৎ হাফিজের চোখ গেল লাশের দেহের দিকে। হারুনের কথাই ঠিক, লাশের মাঝ বরাবর উঁচু হয়ে আছে